আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, জি sir. স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যে যেখান থেকে আমার সাথে কানেক্ট হয়েছে সকলকে আজকের এই সন্ধ্যায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় সেশনে, হাউ টু কনভার্ট দ্য রিসার্চ ম্যাটেরিয়াল ইনটু দ্য সায়েন্টিফিক আর্টিকেল ফর পাবলিকেশন। এই কি বলে আমাদের আজকের এই সেশনে গতকাল আমরা এখানে মোটামুটি এসে শেষ করেছিলাম। জিনিসগুলো তোমাদের কম বেশি জানা আছে, সুতরাং খুব বেশি টাইম এখানে আর নিব না, তোমাদের প্রশ্নই আজকে বেশি শুনবো। আমরা ইন্ট্রোডাকশনে কি লিখব মনে রাখতে হবে যে সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা হইতে হবে খুবই স্মার্ট এবং খুবই শর্ট। স্মার্ট এবং শর্ট মানে এসেনশিয়াল কোনো তথ্য বাদ দেওয়া যাবে না। খুব শর্টলি এসেনশিয়াল তথ্যগুলোকে মোটামুটি একটা গুছিয়ে এখানে লিখতে হবে ইন্ট্রোডাকশনে। এবং এই টোটাল পারপাস অফ দিস ইন্ট্রোডাকশন ইজ টু ইনভাইট অর টু এন্টাইস দ্য রিডার। রিডারকে লোভে ফেলা, সোজা কথা, এন্টাইস দ্য রিডার মানে লিভারকে লোভে ফেলা। ইন্ট্রোডাকশনটা পড়ে লিভার মানে রিডার যেন একটু ইন্টারেস্ট শো করে আমার ফুল টেক্সটটা পড়ার জন্য। সো ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি টেল দ্য রিডার হোয়াট টু এক্সপেক্ট। রিডার কি চায়, কাজে ইন্ট্রোডাকশনটা একটু সুন্দর করে লিখতে হয়। কি থাকে আমার ইন্ট্রোডাকশন, একটা ব্যাকগ্রাউন্ড মানে কনটেক্সট অফ দি টপিক। এই টপিকের কনটেক্সট কি, ব্যাকগ্রাউন্ড তথ্যটা কি। ব্যাকগ্রাউন্ড মানে এই টপিক সম্পর্কে, এই টাইটেলটা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া, এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড। দেন এ শর্ট রিভিউ অফ দি লেটেস্ট পসিবল ওয়ার্ক। আর্টিকেল লিখতে গিয়ে সেই শর্ট রিভিউ অফ দি লেটেস্ট পসিবল ওয়ার্ক খুব বেশি টেনে আনা যায় না, তারপরেও 5 থেকে 6টা ভালো ভালো রিসেন্ট সেমিনাল আর্টিকেলকে কোট করে আমরা ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করি। সো শর্ট রিভিউ অফ দি লেটেস্ট ওয়ার্ক উইথ ফিউ আর্টিকেল বাট ইম্পর্টেন্ট অ্যান্ড সেমিনাল আর্টিকেল। প্রেজেন্ট স্টেট অফ নলেজ নোন অ্যান্ড আননোন। বর্তমানে এই টপিক সম্পর্কে আমরা কতটুকু অবগত। ফর এক্সাম্পল আমি বলতে চাই যে আমি মানে অল্প বয়সী আমাদের রিস্ক ফ্যাক্টর বের করব, রিস্ক ফ্যাক্টরস অফ এমআই ইন আর্লি এজ, এরকম একটা আইডিয়া নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো আমি দেখব যে এই আর্লি এজের এমআই এর উপর কি কাজ হয়েছে, এ পর্যন্ত কতটুকু জানা গেছে, ঠিক আছে, আর কোন জিনিসগুলো একটু অজানা, ঠিক আছে। তারপরে আমাদেরকে আরো বলতে হবে যে কি বলে প্রবলেমস উইথ দ্য প্রিভিয়াস রিসার্চ। এই ইস্যুতে আগে তো আরো অনেক রিসার্চ হয়েছে, সেই রিসার্চগুলো যে সমস্ত লেটেস্ট পাবলিশড আর্টিকেলগুলোকে আমি এখানে রেফার করব, অ্যাড্রেস করব, সেইগুলো সম্পর্কে আমরা বলবো। অ্যাট দ্য সেম টাইম তাদের যদি কোনো উইকনেস থাকে, ভুল ত্রুটি থাকে, সেগুলা আমি আলোচনা করব। আর এই আলোচনাটার একটা টার্গেট থাকবে আমার, যে টোটাল ডিসকাশন মাস্ট বি কালমিনেট টু দ্য রিসার্চ কোশ্চেন। আমি যে রিসার্চ কোশ্চেনটা থ্রো করব, সেই রিসার্চ কোশ্চেনের দিকে আলটিমেটলি আমার আলোচনাটা যেন যায়। এটা হলো ইন্ট্রোডাকশনের একটা কথাবার্তা। তাহলে প্রেজেন্ট স্টেট অফ নলেজ, প্রেজেন্ট স্টেট অফ নলেজ, আমি কতটুকু বর্তমানে জানা, কতটুকু অজানা। যেমন বলছে যে প্রবলেমস উইথ দ্য প্রিভিয়াস রিসার্চ, আগের রিসার্চের মধ্যে কোনো গ্যাপ ছিল কিনা, কনফ্লিক্ট আছে কিনা, কোনো ফ্ল আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা, কোনো লিমিটেশন আছে কিনা, এই জিনিসগুলা একটুখানি তুলে ধরতে হয় ইন্ট্রোডাকশনে, ব্যাকগ্রাউন্ডে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম এখানে, অফ দি 3 previous studies on this particular research question, 2 declared that regular exercise enhance the immunity. দুইটা আর্টিকেলের নাম বললাম। Whereas another study concluded that there was no benefit of regular exercise over the immunity status. তাহলে এই যে এই আর্টিকেল একটু ডিফার করলো with the findings of these 2 articles.
তো এই যে কনফ্লিক্ট গুলো, ডিবেট গুলো, এই ডিবেট গুলো একটু সামনে আনতে হবে। মনে রাখতে হবে কোন একটা পার্টিকুলার ইস্যু যতটা ডিবেটেবল, যত কনফ্লিক্ট, যত কন্ট্রোভার্সিয়াল তথ্য আছে, ততই সেই পার্টিকুলার টপিকসটা কিন্তু রিসার্চ করার সবচেয়ে বেশি উপযোগী, মোর সুইটেবল ফর রিসার্চ ওভার দ্যাট এরিয়া। যদি কোনো কনফ্লিক্ট না থাকে, কোনো গ্যাপ না থাকে, কোনো কন্ট্রোভার্সি না থাকে, তাহলে কিন্তু সেটা রিসার্চেবল এরিয়া হয় না। কাজে এই জায়গাগুলো একটু অ্যাড্রেস করতে হবে, গ্যাপস অ্যাড্রেস করতে হবে, কনফ্লিক্টস অ্যাড্রেস করতে হবে, ফ্লস গুলা কি ছিল অ্যাড্রেস করতে হবে, উইকনেস গুলা কি ছিল অ্যাড্রেস করতে হবে, লিমিটেশন গুলা কি ছিল অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, এইটুকু কথাবার্তা আমি ইন্ট্রোডাকশনে বলে, ব্যাকগ্রাউন্ডের পরে বলে আমি ধীরে ধীরে আমি যাব যে কেন আমি এই কাজটা হাতে নিলাম, এবং আমার ডিসকাশনটা আস্তে আস্তে সেন্ট্রালাইজড হবে over the research question that I will formulate for my research activity. Next একটু বলতে হবে what to be done to fix those problem. এতক্ষণ তো অন্যের পাবলিশড আর্টিকেল নিয়ে অনেক কথাবার্তা বললাম, অনেক সমালোচনা করলাম, অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরলাম। এখন আমাকে বলতে হবে যে ওই সমস্ত ত্রুটি বিচ্যুতি, ওই সমস্ত উইকনেস গুলোকে ওভারকাম করার জন্য আমি কি করব, আমার রিসার্চে আমি কি করব ওই সমস্ত উইকনেস গুলোকে ওভারকাম করার জন্য। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না বললে কিন্তু আমার কাজের যৌক্তিকতাটা প্রকাশ পাবে না। ঠিক আছে, সো I can make some improvement in the design, I can make some improvement in sample size, I can make some improvement over the methodology, I can make improvement over the measurement techniques, analysis, সব জায়গায় কোথায় আমি ইমপ্রুভমেন্টটা করব to avoid the problems and weakness of the previous study done so far. এরপরে ইন্ট্রোডাকশনের একটু শেষের দিকে ওই 2-4-5 লাইনে, 2-3 লাইনের মধ্যে আমরা রেশনালিটিটা বলবো, যে আমি আমার এই কাজের রেশনালিটিটা কি, মানে বেসিস অফ সিলেক্টিং দ্য প্রবলেম, কেন আমি এটা নিলাম, প্রয়োজনটা কি ছিল, ইম্পর্টেন্স কি, প্রায়োরিটি কি, অ্যাপ্লিকেবিলিটি কি, ইম্পর্টেন্স কি, প্রায়োরিটি কি, এবং তার অ্যাপ্লিকেশনটা কি, তার কি অ্যাপ্লিকেবিলিটি হবে, হোয়াট নিউ এক্সপেক্টেড, নতুন কি আশা করি, হাউ ইট ইজ বেটার দেন হোয়াট হ্যাজ গন বিফোর, আগেও যারা রিসার্চ করেছে এই শুরু করে তাদের চেয়ে আমি যে প্ল্যানটা করতেছি, আমার প্ল্যানটা আর একটু বেটার হবে কোন কোন দিক থেকে, এই জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করতে হয়। এবং প্রেফারেবলি আমরা ইন্ট্রোডাকশনটা 1 পেজে রাখার চেষ্টা করব, অলওয়েজ ইন্ট্রোডাকশন উইথ রেশনাল, প্রেফারেবলি 1 পেজে রাখার চেষ্টা করব। আমরা কি অ্যাভয়েড করব ইন্ট্রোডাকশনে, আমরা কি অ্যাভয়েড করব, কমপ্লিট লিটারেচার রিভিউ, অনেকগুলা আর্টিকেল নিয়ে সবগুলা 10-15-20টা আর্টিকেল নিয়ে একটু রিভিউ করা, না, এটা ইন্ট্রোডাকশনে করার প্রয়োজন নাই। ডিটেল রিসার্চ ডিজাইন, এটাও আমার ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। ওন স্কলারশিপ এন্ড নলেজ ডেপথ, এই পার্টিকুলার ইস্যুতে আমার পাণ্ডিত্য, আমার জ্ঞানের গভীরতা, এইগুলো প্রকাশ করানোর কোনো দরকার ইন্ট্রোডাকশনের মধ্যে নাই। যে আমি কতটা জানি, আমার পাণ্ডিত্য প্রকাশ করার কোনো স্কোপ এখানে নাই। আমার নলেজ ডেপথ শো করার জন্য আননেসেসারি কথাবার্তা বলা, এগুলোরও প্রয়োজন। কোট ফ্রম দি টেক্সট বুক নলেজ, বই পুস্তকের নলেজ থেকে সরাসরি কোটেশন করা, এটা সাধারণত রিডাররা অ্যাকসেপ্ট করতে চায় না। রিডাররা ভাবে এগুলো তো জানি, এগুলো তুমি কেন বলছো, এগুলো তো আমরা পড়েছি বই পুস্তকে। রিডাররা সবসময় সামথিং নভেল, সামথিং আননোন, এমন কিছু জানতে চায়, এমন কিছুর উপর অ্যাড্রেস তারা দেখতে চায়। এরপরে আসলাম মেথোডোলজি, আমরা কিভাবে কাজটি করি আসি। মেথোডোলজিতে যখন আমরা আর্টিকেল রাইট আপ করব, তখন মিনিমাম 4টা ইনফরমেশন যেন থাকে, মিনিমাম। এই 4টার মধ্যে আমার স্টাডি ডিজাইনটা কি ছিল, আমার স্টাডির সাবজেক্টস কারা ছিল, এবং আমার স্টাডির উপর আমি কি কি মেজারমেন্টস করেছি, মানে আমার আউটকাম ভেরিয়েবল গুলো কি, এবং আমি ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করেছি, এই 4টা তথ্য মিনিমাম থাকতে হবে। এরপরে এডিশনাল কিছু তথ্য আমরা দিতে পারি। ঠিক আছে, সো মেথডস এন্ড রেজাল্টস আর লিঙ্কড আপ ওভার এভরি আইটেম,
with their isomorph in both the chapter. এই ল্যাঙ্গুয়েজটা আমি একটা বইয়ের মধ্যে পেয়েছি, সেটা আমি সরাসরি তুলে দিলাম। Methods and results are linked to each other over each and every item with their isomorph in both the chapter. কথার অর্থ হলো এই, সোজা বাংলা, যে মেথডসে আমি যাহা অ্যাড্রেস করব তার রিফ্লেকশন যেন রেজাল্টে দেখা যায়, আবার রেজাল্টে আমি যে সমস্ত কথাবার্তাগুলো অ্যাড্রেস করব তার রিফ্লেকশন যেন আমি মেথডোলজিতে দেখতে পাই। এটাই হলো কি বলে এই কথাটার মিনিং। যেমন আজকে সকালে একটা থিসিস পরীক্ষা নিতে গিয়ে আমি দেখলাম যে রেজাল্টে এসেছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এরকম করেছে, এবং সেই গ্রুপগুলোর মধ্যে সে কিছু কম্পারিজন করেছে কোনো একটা ডেটা, বাট এই গ্রুপিং সম্পর্কে কোনো কথা মেথডোলজিতে সে বলে আসে নাই। এইটা কিন্তু চলবে না। আমি 3টা গ্রুপিং করে রেজাল্টকে অ্যানালাইসিস করে রেজাল্ট দেখাচ্ছি, কিন্তু গ্রুপিং সম্পর্কে কোনো কথাবার্তা মেথডোলজিতে থাকবে না, এটা কিন্তু হবে না। এই জন্য মেথডস এবং রেজাল্টের মধ্যে এই দুজনের মধ্যে লিঙ্ক আপ থাকবে ওভার ইচ এন্ড এভরি আইটেম। ইউজুয়ালি আমরা পাস্ট টেন্সে লিখে থাকি। তাহলে এখন একটু দেখি আমার মেথডোলজির বেসিক কন্টেন্টস গুলো কি। প্রথমে স্টাডি ডিজাইন, স্টাডি সেটিং মানে টাইম এন্ড প্লেস, প্রথম কাজটা করলাম, কোথায় কাজটি করলাম, আমার স্টাডি সাবজেক্টস কারা, সোর্স এন্ড সিলেকশন, সাবজেক্ট গুলা কই থেকে পেয়েছি এবং কিভাবে সিলেক্ট করেছি, কি ছিল আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, কি ছিল আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যতটা সম্ভব শর্টলি বলে ফেলতে হবে। তারপরে স্যাম্পল সাইজ কতটা ছিল এবং স্যাম্পলিং টেকনিক আমার কি ছিল, গ্রুপিং কি করে করেছি, কোনো কন্ট্রোল গ্রুপ ছিল কিনা, ইন্টারভেনশন ছিল কিনা, থাকলে কিভাবে দিয়েছি, ডিটেলস বলতে হবে, কোনো ম্যাটেরিয়াল ইউজ করেছি কিনা, করে থাকলে ডিটেলস বলতে হবে, আমি যদি আরসিটি করে থাকি তাহলে আমি কিভাবে এটাকে র্যান্ডমাইজ করেছি বলতে হবে। ফলো আপ প্রসিডিওর, যদি লংজিটিউডিনাল স্টাডি হয় তাহলে তার ফলো আপ প্রসিডিওরটা কিভাবে আমরা করেছিলাম এটা এক্সপ্লেইন করতে হবে। অ্যাট্রিশন ছিল কিনা, মানে লস টু ফলো আপ ছিল কিনা, লস টু ফলো আপ ছিল কিনা, প্রেডিক্টর ভেরিয়েবল গুলা কারা ছিল, আউটকাম ভেরিয়েবল কারা ছিল, মানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা ছিল, ডেটা কালেকশন মেথড, আমি কোন টুল ব্যবহার করেছি কিনা, কোন টেকনিক ইউজ করেছি কিনা, এগুলা বলতে হবে। সবচেয়ে কমন ডাটা কালেকশন টুল হলো 2টা, একটা হলো কোশ্চেনিয়ার আর একটা হলো আমার চেকলিস্ট। এগুলো যদি ইউজ করে থাকি তাহলে একটু বললাম। অপারেশনাল ডেফিনেশন ছোট করে দিতে হয়। ল্যাবরেটরি মেথড যদি করে থাকি, কোনো ল্যাব মেথড যদি, যেমন ব্লাড সুগার এস্টিমেশন, ক্রিয়াটিনিন এস্টিমেশন, এরকম যদি থাকি তাহলে এটা একটু উল্লেখ করতে হয় যে আমি এই মেথডে, ডিটেলস তো দেওয়া যাবে না, আমি এই মেথড দিয়ে আমি টেস্টটা করেছি, ঠিক আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্র্যাটেজি, এটা সবসময় দেওয়া যায় না, দিতে পারলে ভালো, আমি কিভাবে আমার কাজের প্রত্যেকটা স্টেপে স্টেপে কোয়ালিটি এনশিওর করেছি। সবশেষে ডাটা প্রসেসিং এন্ড ডাটা অ্যানালাইসিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরিষ্কারভাবে বলতে হবে, ঠিক আছে। এবং এই মেথডোলজিটা সাধারণত একটা সিঙ্গেল প্যারাতে বলতে হয় এবং উইদিন 1 পেজ, একদম ডেফিনিটলি পারলে আমি হাফ পেজে শেষ করে দেব। হাফ পেজে আমি যতগুলা বেসিক কন্টেন্ট সম্পর্কে বলেছি মেথডোলজিতে, সবগুলা বেসিক কন্টেন্ট কিন্তু কোনো একটা পার্টিকুলার রিসার্চে আমার থাকে না, লাগে না। এখানে যতগুলা কন্টেন্ট আমি বলছি তার হয়তো 50% বা তার চেয়েও কম কোনো একটা পার্টিকুলার রিসার্চে মানে লেখার প্রয়োজন পড়বে। কাজেই ভয় পাওয়ার কিছু নাই, আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার মধ্যে আমরা মেথডোলজি শেষ করতে পারবো, করা যায়, এটা সম্ভব, এটা করা যায়। তারপরে ডাটা প্রসেসিং এন্ড ডাটা অ্যানালাইসিস কিভাবে লিখতে হয় আমি একটা নমুনা দিলাম তোমাদেরকে। যেমন ধরো, বিকজ অফ দি বেসলাইন ডিফারেন্সেস with respect to different characteristics among the groups, all analyses were adjusted for age, race, sex, socioeconomic status using logistic
রিগ্রেশন মডেল। এগুলো এটা যারা করবে তারা এইভাবে বলবে, যারা আমরা করব না, অনেক রিসার্চ এটা লাগে না, সেক্ষেত্রে আমরা এটা বলবো না। Categorical variables are summarized as absolute values and proportion at their 95% confidence interval. Continuous variables are summarized as mean plus minus SD or as median or IQR if data were in skewed distribution. তারপরে difference in categorical variables were determined by the chi-square test and difference in case of continuous variables were determined by t-test and ANOVA test. Pearson's correlation coefficient test and Kappa test are done to determine the correlation and agreement between predictor variable and outcome variable. All data were analyzed by using Stata version 12.0 or SPSS version 16. এইভাবে তুমি কথাটা বলবে, তুমি যে টেস্ট করেছো সেই টেস্টের নামটা উল্লেখ করে এইভাবে তুমি জিনিসটাকে বলে দিবা। এবার আসো অবজারভেশন এন্ড রেজাল্ট। Okay, and when you will go for writing the observations and result, you must follow the journal policy. তোমার জার্নাল কোন পলিসিতে লিখতে বলবে তার কিছু পলিসি আছে, লিখার স্টাইল আছে, রেজাল্ট প্রেজেন্টেশনের কিছু কি বলে নিয়ম কানুন আছে, ওইসব নিয়ম কানুন অনুযায়ী আমাদেরকে এটা করতে হবে। এবং এই রেজাল্টস অবজারভেশন সাধারণত আমরা 2 পৃষ্ঠার বেশি নেই না, 3 পৃষ্ঠার বেশি তো অবশ্যই নয়, 3 পৃষ্ঠার বেশি কিন্তু রেজাল্টস অবজারভেশন অবশ্যই যেন না যায়। সাধারণত 2 পৃষ্ঠার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি। And you have to follow the chronological order for presentation of the result as the data were obtained. যে ডাটাটা আমি আগে দেখেছি সেটা আগে প্রেজেন্ট করব, যেটা পরে আর্ন করেছি সেটা তারপরে প্রেজেন্ট করব, যেটা তারপরে জেনারেট করেছি সেটা তারপরে প্রেজেন্ট করব। এইভাবে একটা ক্রোনোলজি মেইনটেইন করতে হয়। যেমন বেসলাইন কারেন্ট ফাইন্ডিংস, শুরুতেই আমরা থাকবে বেসলাইন ফাইন্ডিংস, তারপরে হয়তো দিলাম ইমিডিয়েট ইফেক্টস অফ ইন্টারভেনশন, তারপরে হয়তো দিলাম লেট ইফেক্ট অফ ইন্টারভেনশন, তারপরে দিলাম ফাইন্ডিংস এট ফলো আপ এন্ড ফাইনালি এন্ড রেজাল্ট। এইভাবে আমরা একটা ক্রোনোলজিক্যাল অর্ডার চুজ করব। You can use the text, you can use the table, you can use the graph for data presentation for results and observation section. মনে রাখতে হবে text, table, graph, all 3 complement each other, একে অপরের পরিপূরক। Table and graph must be self-explanatory, যেন আমি আমার টেবিল এবং গ্রাফের মেসেজ আমি বুঝতে পারি উইদাউট দি হেল্প অফ দি টেক্সট। টেক্সটে আমরা যা বলবো তার হেল্প ছাড়াই যেন আমি বুঝে ফেলতে পারি, এরকম একটা সেলফ এক্সপ্লানেটরি টেবিল, সেলফ এক্সপ্লানেটরি গ্রাফ আমাকে তৈরি করে দিতে হবে। ওকে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য টেবিল এন্ড গ্রাফ বাই দি টেক্সট ইন এসেন্স। একদম এসেনশিয়াল এলিমেন্ট গুলা টাচ করে আমাকে আমার টেবিলটাকে এবং গ্রাফটাকে এক্সপ্লেইন করতে হয়। You have to report the results even if it do not support the hypothesis. হয়তোবা আমার ডাটাটা হাইপোথিসিসের এগেইনস্টে গেছে, নো প্রবলেম, সেটাও আমাকে দেখাতে হবে। And you have to state the negative results with same importance as the positive result. পজিটিভ রেজাল্ট দিতেই আমরা বেশি ইন্টারেস্টেড হই, নেগেটিভ রেজাল্ট সাধারণত দিতে চাই না, কিন্তু এটা ঠিক না, দিতে হবে সব। You can use the past tense for result presentation. You can use the present tense for well accepted facts. তার জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যেতে পারে। একটা জিনিস তোমাদের মধ্যে খুবই কনফিউশন হয় যে এই যে রেজাল্টস এন্ড অবজারভেশন, এই দুটো শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। তাহলে দুটো শব্দ দুই রকম হলো কেন? তাহলে কি আমার রেজাল্ট, কোনটা আমার অবজারভেশন? অবজারভেশনকে বলতেছে দিস আর দ্য মেজার্ড ফ্যাকচুয়াল ডেটা। মেজার্ড ফ্যাকচুয়াল ডেটা গুলোই হলো আমার
অবজারভেশন। আর রেজাল্ট বলতেছে মিনিং অফ দি ডেটা, এসেন্স অফ দি ডেটা, ফিলিংস অফ দি ডেটা। আমার ডেটার ইমপ্রেশনটা কি, সেই ইমপ্রেশনটা হলো আমার রেজাল্ট। আর অবজারভেশন হলো মেজার্ড ফ্যাকচুয়াল ডেটা। আমি আমার স্টাডি সাবজেক্টের উপর কাজ করে, মেজারমেন্ট করে বা ইন্টারভিউ করে, ডিসকাশন করে আমি যে তথ্যগুলো পাইলাম, সেই ফ্যাকচুয়াল তথ্যগুলো হইল অ্যাকচুয়ালি অবজারভেশন, যেটা আমরা টেবিলে দিয়ে থাকি। তোমার সামনে একটা এক্সাম্পল দিলাম, টেবিল নাম্বার 5, টেবিলের ক্যাপশন দিলাম জেন্ডার অ্যান্ড ডেথ রেট অফ কোভিড-19 পেশেন্ট। এবং এই টেবিলে আমি আমার ফ্যাকচুয়াল ডেটাটা দিয়ে দিলাম। আমি দেখালাম যে বিগত 6 মাসে ঢাকা শহরে কোভিড-19 মৃত্যুবরণ করেছে 3000 লোক। তার মধ্যে মেল ছিল এই 1400 এবং 800, মানে 2200। ফিমেল ছিল 500 আর 300, 800। যে 2200 মেল মারা গেল কোভিড-19, তার মধ্যে ওবেজ ছিল 1400, নন ওবেজ ছিল 800। যে 800 ফিমেল মারা গেল কোভিড-19, তার মধ্যে ওবেজ ছিল 500, নন ওবেজ ছিল 300। এই যে আমি তথ্যটা টেবিলে প্রেজেন্ট করলাম, এই তথ্যটাই হলো আমার অবজারভেশন। আমি আমার স্টাডি সাবজেক্টস এর উপরে কাজ করে এই ফ্যাক্টস এন্ড ফিগার গুলোকে আমি অবজার্ভ করেছি, এটি অবজারভেশন। তাহলে রেজাল্ট কোনটা? রেজাল্ট হলো এই যে একটা অবজারভেশন তোমাকে আমি টেবিলে দিলাম, এই অবজারভেশনের কি বলে মিনিংটা কি, এই অবজারভেশনের এসেনশিয়াল ইমপ্রেশনটা কি, সেটি হলো তোমার রেজাল্ট। যে রেজাল্টটা তুমি টেবিলের নিচে লিখবা এজ এ টেক্সট। তোমরা কি ভুলটা করো? ইভেন আর্টিকেল রাইট করতে গিয়েও যে ভুলটা আমরা করি, সেটা হলো আমরা এই টেবিলের নিচে এই টেবিলটাকে আমরা বর্ণনা করি এইভাবে যে in last 6 months in Dhaka city 3000 people died out of COVID-19. Of them 2200 were male and 800 were female. Among the male 1400 were obese, 800 were non-obese. Among the female 500 were obese, 300 were non-obese. এইভাবে আমরা কথা বলি, একেবারেই ইনকারেক্ট। এইভাবে বলার কোনো দরকার নেই। কেন তুমি টেবিলটাকে ডেসক্রাইব করতে যাচ্ছ? আমার চোখ নাই, আমি দেখি না, টেবিলে যা দিয়েছো আমি দেখতেছি না। তোমার টেবিলটা তো একটা সেলফ এক্সপ্লানেটরি টেবিল। ওই টেবিলকে তুমি কেন ডেসক্রাইব করবা নিচে, আবার কথায় কেন বলবো? নো। তাহলে আমি কি বলবো রেজাল্টে? দেখো রেজাল্ট আমি কি বললাম। Males are worst victim of the COVID-19 in comparison to female, and in both sex, obese are at higher risk of death out of COVID-19. এই যে কথাটা আমি বললাম, এটা হলো তোমার রেজাল্ট। সুতরাং এইভাবে তুমি অবজারভেশন এবং রেজাল্টটাকে তুমি প্রেজেন্ট করবা। আশা করি অবজারভেশন রেজাল্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এখন থেকে যেন আর তোমাদের এই ভুল না হয়। ফিগারের লিজেন্ড বা ক্যাপশন দিতে হয় ফিগারের নিচে, আর টেবিলের লিজেন্ড দিতে হবে টেবিলের উপরে। টেবিল যখন কনস্ট্রাকশন করি আমরা, তখন কোনো ভার্টিক্যাল লাইন আমরা দেই না। এটা মানে বর্তমানে এই নিয়মটা চলছে। টেবিলের কোনো ভার্টিক্যাল লাইন দিবা না, শুধু 3টা হরাইজন্টাল লাইন। সেই 3টা হরাইজন্টাল লাইনের মধ্যে একটা থাকবে বিলো দা ক্যাপশন, মানে ওই যে টেবিলের যে ক্যাপশন দিলাম, ক্যাপশনের নিচে একটা, আর একটা থাকবে বিলো দা কলাম হেডিং। এই যে দেখুন, এই যে ক্যাপশনের নিচে একটা, আর এই যে কলাম হেডিং এর নিচে একটা, আর সব শেষে থাকে একটা। আমি যদি এখানে একটা বেষ্টি দিয়েছি, সব শেষে থাকবে একটা। এই টেবিলের এই লাইনটা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমরা দিব না। কাজে মাত্র 3টা জিনিস নিয়ে আমরা এটা করব। Usually categorical data should be given both in number as well as in percentage. Or continuous data in normal distribution should be given by mean and standard deviation. And continuous data, that is quantitative continuous data in skewed distribution,
সেগুলোকে আমরা প্রেজেন্ট করব অ্যাজ মিন এন্ড IQR, দ্যাট ইজ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। এগুলো হলো নিয়ম। dichotomous data, dichotomous data should be given, মানে in case of dichotomous data you should give the percentage of one particular category, not of both category. dichotomous data মানে হলো এই যেমন একটা জেন্ডার, মেল এবং ফিমেল, রোগীটা চিকিৎসা করলাম, হয় বেঁচে যাবে না হয় মরে যাবে, এগুলো হলো dichotomous data। যে সমস্ত কোয়ালিটিভ ডাটার মাত্র দুইটা ক্যাটাগরি আছে, থার্ড কোনো ক্যাটাগরি নাই, এগুলো dichotomous ডাটা বলে। এই ধরনের ডাটা প্রেজেন্ট করার সময় যে কোনো একটার পার্সেন্টেজ দিলেই চলে। যেমন we enroll 93 subjects, 30% of whom had diabetes and 70% did not have diabetes. This is wrong. তাহলে রাইট কোনটা? We enroll 93 subjects, of them 30% had diabetes. এটুকু বলে শেষ করো। যখনই তুমি বললে যে আমার স্টাডি সাবজেক্টের মধ্যে 30% had diabetes, আমি অটোমেটিক্যালি বুঝে নিব যে আমার 70% পেশেন্টের ডায়াবেটিস ছিল না। সেটা তো আর বলার দরকার নেই। তাহলে এই সমস্ত কথাবার্তা কম কম বলে তুমি স্পেস বাঁচিয়ে যাবা, স্পেস সেভ করবা। সেভ করতে হবে স্পেস। ওকে, নাম্বারস এন্ড ডেসিমাল, এগুলো দেওয়ার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে আর্টিকেল রাইট আপের সময়। যেমন নাম্বার লেস দেন 10 কখনো অঙ্ক দিয়া 8 বলা যাবে না, অঙ্ক দিয়া 9 বলা যাবে না, সেটা ইংরেজিতে স্পেল আউট করে লিখতে হবে, 8 EIGHT, 7 SEVEN, অঙ্ক দিয়া 7 দেওয়া চলবে না। নাম্বার 10 or above, you can write it as number unless they are used to start the sentence. সেন্টেন্স কে স্টার্ট করার জন্য তুমি যদি ব্যবহার করো, সেটা যদি 20ও হয়, তুমি কিন্তু 20 লিখতে পারবে না, তোমাকে বলতে হবে 20 TWENTY, 20 লিখতে হবে। ঠিক আছে? two numbers in a single sentence যদি লিখতে হয় তাহলে সিমিলারলি লিখতে হবে। যেমন 17 adult and 8 children, একই স্টাইলে লিখতে হবে। For standalone fraction, always decimal must be preceded by 0. কখনো 0.19 লিখবো না, সবসময় লিখবো 0.19, এভাবে লিখবো। No space between a number and its percentage. 81%, 81 এর পরে একটা স্পেস দিয়া তারপরে পার্সেন্টেজ দিব, নো, এটা যেন না। And you have to give the space between a number and its unit. কোন একটা নাম্বার এবং তার ইউনিট যদি পাশাপাশি দিতে চাও, তাহলে নাম্বারের পরে ইউনিটের আগে একটা স্পেস দিতে হবে। স্যাম্পল লেস দেন 20, পার্সেন্টেজ usually not used and not presented. যেমন out of 15 patients, 15 কিন্তু less than 20, out of 15%, 12 were cured, not 80%. কারণ less than 20 স্যাম্পল সাইজে হলে সেখানে সাধারণত আমরা পার্সেন্টেজ না দেওয়াটা ভালো, সরাসরি কতজন সেটা বলাটাই নর্মস। স্যাম্পল 20 to 100 যদি হয় তাহলে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি, তবে কোনো ডেসিমাল ইউজ করা যাবে না। যেমন আউট অফ 73, 5%, নট 5.4%, ডাই, ও সরি বানানটা ভুল আছে, DIED হবে, ডাইট। ঠিক আছে, ডেসিমাল ইউজ করবো না, একদম রাউন্ড ফিগার। স্যাম্পল সাইজ 100 or more than 100, you can use the percentage in up to 1 decimal, 1 decimal পর্যন্ত ব্যবহার করা যায়। যেমন out of 330 patient, 9.9%, not 9.99%, had কি বলে previous something like that. Statistical abbreviation
লাইক এসডি, এসি, সিআই এটসেট্রা, ইউ ক্যান ইউজ, এটা অ্যাকসেপ্টেড। স্ট্যাটিস্টিক্যাল অ্যাব্রিভিয়েশনটা আমরা ইউজ করতে পারি, সেটা অ্যাকসেপ্টেড। Always avoid to write like this 70-80. No, it is preferred to write 72 to 80. এইভাবে লেখাটা বাঞ্ছনীয়। What to avoid in results and observation? One table spanning over 2 pages. আজকে সকালবেলা এক থিসিস পরীক্ষা এরকম একটা থিসিস পেয়েছি, এক টেবিল 2 পেজ দিয়ে দিয়েছে। তখন দিছি আমি একটা ধমক, এগুলো তুমি কোথায় পেয়েছো? একটা টেবিল 2 পেজ ধরে দিবা কেন? এটাকে ফ্র্যাকশন করো, ভেঙে ফেলো, 2টা টেবিল করো। সুতরাং এটা করা যাবে না। টেবিল ক্লাটার্ড উইথ ডেটা, ফিগার ক্রাউডেড উইথ টু মাচ ইনফরমেশন। নো, খুবই স্লিম টেবিল, স্লিম ফিগার করতে হবে। ওভারলোডেড যেন না হয়, ইনফরমেশন ওভারলোডেড যেন না হয়। ইন্টারপ্রিটেশন এইখানে দেওয়ার কথা না, ইমপ্লিকেশন এইখানে দিবা না। সেম ডাটা ইন টু ফরম্যাট, একই ডাটা টেবিলেও দিলা, ফিগারেও দিলা, এটা কিন্তু পরিহার করতে হবে ইন সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে। একই ডাটা টেবিলেও দিব আবার ফিগারে দিব, নো, আর এগুলা স্পেস নষ্ট হয়, অযথা স্পেস নষ্ট হয়। টেবিলে দিলে রিডার যতটুকু বুঝবে, ফিগারে দিলেও রিডার ততটুকুই বুঝবে। এখন একটা দিবা, এখন তুমি কখন কোনটা দিবা এটা তুমি তোমার একটা জাজমেন্ট। কিছু কিছু তথ্য আছে যেগুলা টেবিলে দিলে ভালো, বেশি মানুষ মানে বুঝানো সহজ হয়, হয়তো সেই তথ্যগুলা অনেক বেশি, সেটা তুমি টেবিলে দিলে মানুষ সহজে এটা আকৃষ্ট হবে। আবার কিছু কিছু ডেটা আছে, তথ্য আছে যেগুলা ফিগারে দেওয়াটাই ভালো। যেমন কোরিলেশন বিটুইন ব্লাড সুগার এন্ড HbA1c, এটা কিন্তু একটা স্ক্যাটার ডায়াগ্রাম করে একটা ফিগারে দিতে বললে সবচেয়ে ভালো, সহজে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে কি, টেবিল এবং ফিগার দুটি ব্যবহার করা যাবে, কোনটা কোথায় ব্যবহার করলে অডিয়েন্স উইল গেট মোর কমফোর্ট এন্ড মানে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মাই ইনফরমেশন ইজিলি, এইটাকে তো তোমার নিজস্ব জাজমেন্ট, তুমি তোমার নিজের জাজমেন্ট এটাকে মানে কি বলে করবা। যে কোনো একটা, কোনো কনক্লুশন দিবা না, কোনো জাজমেন্ট দিবা না ইন রেজাল্ট সেকশন। তারপরে ডিসকাশন, মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, ডিসকাশন। সাধারণত এটাও রেজাল্ট যেরকম মানে 3 পেজের উপরে আমরা যাব না, প্রেফারেবলি 2 পেজের মধ্যে শেষ করব। ডিসকাশনও তাই, আমরা প্রেফারেবলি 2 পেজের মধ্যে শেষ করব, 3 পেজের উপরে অবশ্যই অবশ্যই আমরা যাব না, 3 পেজের উপরে। ঠিক আছে? ডিসকাশন অ্যাকচুয়ালি অ্যাড্রেস করে কি, হোয়াট ইউ হ্যাভ গট এন্ড হোয়াট ডাজ ইট মিন, তুমি কি পেয়েছো এবং এটা কি মিন করে। ডিসকাশন কিন্তু এটা কি আমরা মূলত অ্যাড্রেস করি। ডিসকাশন লেখার কতগুলো স্টাইল আছে, আমি একটা বেসিক স্টাইলটা শুধু বলি। এগুলা আমি যদি তোমার সামনে আরো 3 ঘন্টা বক্তৃতা দিই, তাতেও তোমার যে ডিসকাশন লেখার স্টাইলটা একদম স্টেট অফ দ্য আর্ট হয়ে যাবে, এটা কিন্তু না। এই সমস্ত ক্ষেত্রে হলো লার্নিং বাই ডুইং, কাজ করে করে শিখতে হবে। তুমি করতে থাকো, লিখতে থাকো, লিখতে লিখতে হয়ে যাবে। পড়ো আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল পড়ে দেখো তারা কিভাবে ডিসকাশন লিখেছে, সেইভাবে তুমি পড়ো। তো ডিসকাশনের মূল স্পিরিটটা হলো যে ইউ হ্যাভ টু স্টেট দ্য প্রিন্সিপাল ফাইন্ডিং টু রিমাইন্ড দ্য রিডার। ডিসকাশন শুরু করার আগে 1-2 লাইনের মধ্যে তোমার মেইন ফাইন্ডিংসটা একটু বলে নিলে ভালো হয়, রিডাররা তখন মানে মনে পড়ে যে হ্যাঁ এখানে এই জিনিসগুলো ছিল। And then you must give the interpretation of your data. তোমার এই ডাটার মিনিং কি, কার সাথে কার সম্পর্ক দেখাচ্ছে, ইন্টারপ্রিটেশন কি, এটা বলবো। And you have to show the relationship among the observed data. ডাটাগুলোর মধ্যে একটার সাথে আরেকটার কি রিলেশন আমি পাইলাম, রিলেশন গুলাকে তোমাকে বলতে হবে। এই যেমন ধরো একটা the result indicate that family history is strongly associated with endometrial carcinoma in postmenopausal women. তার মানে কি, আমি এখানে একটা রিলেশন দেখাই দিলাম এবং খুব সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় রিলেশনটা আমি দেখালাম, যেটা পড়লে everybody will be able to understand, কোনো সমস্যা হবে।
ঠিক আছে? And most important part of the discussion is the comparison with important selective previous study impartial. একদম খুবই ইম্পর্টেন্ট, খুবই সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল পাবলিশ যারা করেছে এই একই ইস্যুর উপরে, তাদের সাথে একটু কম্পারিজন করা। কারোর সাথে এগ্রিমেন্ট হবে, কারোর সাথে কন্ট্রাস্টিং হবে, এগ্রিমেন্ট হবে না। তো যার সাথে এগ্রিমেন্ট হইলো, আমার মতেই রেজাল্টটা সে পেয়েছে, কেন হইল একটু এক্সপ্লেন করতে হবে। যার সাথে কন্ট্রাস্ট হইলো, মিলল না, কেন কন্ট্রাস্ট হইলো সেটাও একটু এক্সপ্লেন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি, অলদো আওয়ার রেজাল্টস ডিফার উইথ দ্য রেজাল্টস অফ Baldwin et al. We used a different method to ascertain better compliance with therapy than they did. তাহলে কথাটা কি দাঁড়াইলো? যে যদিও আমার স্টাডির রেজাল্টটা অমুকের স্টাডির রেজাল্টের থেকে একটা আলাদা হয়েছে, আমি একটু বেশি বেশি পজিটিভ রেজাল্ট পেয়েছি, এটা হতে পারে এই জন্য যে উই হ্যাভ ইউজড এ ডিফারেন্ট মেথড to ascertain and ensure better compliance of the participant with the therapy, and possibly because of that we have got the much better result in comparison to the result offered by an published article done in 2 years back. এরকম ভাবে তুমি কথা বলো। But the standard did not measure the artase. The standard did not measure the troponin I level. He ascertained the MI by self-report. তুমি মনে করো একটা এমআই এর পেশেন্ট নিয়ে কাজ করবে, তুমি রোগীকে জিজ্ঞাসা করলা, ভাই আপনার কি এমআই আছে বা এমআই হয়েছিল কখন? রোগী বলবে যে ইয়েস হয়েছিল। তুমি তাকে এনরোল করলা উইদাউট মেজারমেন্ট অফ দি ট্রোপোনিন আই লেভেল। এরকম যদি করি তাহলে তো ডিফারেন্ট হবেই। সো মানে এই যে বলছে হি ascertained MI by self report, আমি কিন্তু সেলফ রিপোর্ট আমি যাই নাই, আমি কিন্তু সত্যি সত্যি troponin I level মেজার করে দেন I decided that whether this particular person had got MI or not. কাজে ওইভাবে আমরা কথা বলবো। বলে এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, কন্ট্রাস্ট কেন হইলো, কারণটা কি, এগুলো একটু আলোচনা করব। And you have to defend your result with argument. তুমি তোমার রেজাল্টকে ডিফেন্ড করবা উইথ আর্গুমেন্ট। তুমি বলবা যে মেরিট অফ মাই স্টাডি ডিজাইন ইজ বেটার দেন দ্যাট অফ আদার্স, methodology of my study is better than that of others. We use the much more appropriate statistical tool than those of other people. অন্যদের চেয়ে আমরা বেটার স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করেছি, হতে পারে এটা। appropriate dealing with bias and confounding. আমি হয়তো আমার বায়াসটাকে স্ট্রংলি ডিল করেছি, আমি আমার কনফাউন্ডিং ভেরিয়েবলটাকে স্ট্রংলি ডিল করেছি, যেটা হয়তো অন্যেরা করে নাই। এই জন্য আমি আমার রেজাল্টের পক্ষে কথা বলতেছি। আমার আর্গুমেন্ট কিন্তু এইগুলো। এইভাবে তুমি আর্গুমেন্ট নিবে, আর্গুমেন্ট নিয়ে নিয়ে কথা বলবো, গায়ের জোরে কিছু বলা যাবে না। You have to explain the strength, weakness, and deficiency of the other study, and you have to honestly confess the limitation and shortcoming of your study. কোন সময় কোন স্টাডি উইদাউট লিমিটেশন হতে পারে না, উইদাউট শর্টকামিং হতে পারে না। সুতরাং আমার যে শর্টকামিং যেটুকু আছে এটুকু আমি ফ্র্যাঙ্কলি বলে দেব, আমার যে লিমিটেশন গুলো আমার ছিল এগুলো আমি ফ্র্যাঙ্কলি বলে দেব। And you have to point out the exceptions, lack of correlation, unsettled issue. তুমি যে ইস্যুগুলোকে সেটেল করতে পারলা না, ওইসব ইস্যুগুলোকে তুমি অ্যাড্রেস করবা যে আমি এতটুকু পর্যন্ত করতে পেরেছি, সবটুকু পারি নাই, এই জায়গাগুলোতে আমি পারি নাই। সুতরাং ওইসব জায়গা নিয়ে আরেকজন রিসার্চ করবে, আমাকেই সব রিসার্চ করতে হবে কে বললো এটা? না, আমি সব করবো কেন? তাহলে অন্যরা কি করবে, তাই না? Then finally you have to summarize the evidence for each and every conclusion. কারণ তুমি যখন কনক্লুশন লিখবা, একটা দুইটা বা তিনটা কনক্লুশন, যে কটা কনক্লুশন তুমি লিখবা, প্রত্যেকটা কনক্লুশনের পিছনে এভিডেন্স থাকতে হবে ডিসকাসড ইন ডিসকাশন চ্যাপ্টার,
ডিসকাশন চ্যাপ্টারের মধ্যে প্রতিটা কনক্লুশনের এভিডেন্স কিন্তু আলোচনা করতে হবে, কারণ তুমি তো জানো তোমার কনক্লুশনটা কি হবে। সেই যে কনক্লুশন তুমি লিখবা, সেই কনক্লুশনের জন্য ব্যাকগ্রাউন্ড বা বিহাইন্ড এভিডেন্স তোমার ডিসকাশন পার্টে থাকে। So to summarize the evidence for each conclusion, how objectives are fulfilled, how well research question has been answered, how well gaps and conflicts has been resolved. এইভাবে। So in writing the discussion, you can use the past tense to refer the previous study, or and to write the limitation. Limitation লিখতে গিয়ে বা কোন একটা প্রিভিয়াস স্টাডিকে রেফার করতে গিয়ে তুমি চাইলে পাস্ট টেন্স ব্যবহার করতে পারো। What you will avoid, you avoid the too much citation, too long verbose discussion. অনেক লম্বা অনেক কথাবার্তা হয়েছে না, এগুলো একটা অ্যাভয়েড করা ভালো, কারণ এটা একটা আর্টিকেল। মানুষের টেন্ডেন্সি থাকে অতি স্বল্প সময়ে অধিক তথ্য নিয়ে চলে যাওয়া, এটা হলো মানুষের একটা ইনবর্ন টেন্ডেন্সি। তুমি যে বিশাল বড় রচনার মতো লেখো, এটা কেউ পড়বে না, কেউ পড়বে না। দেখো একটা এক্সাম্পল দিই তোমাকে। ফেসবুকে আমি মাঝে মধ্যে ঘুরে অনেকের পোস্ট দেখি। যখনই দেখি পোস্টটা খুবই বড়, আমি কিন্তু এই পোস্টটা পড়ি না। যখনই দেখি পোস্টটা একটু ছোট, অনেক সময় খুব সুন্দর সুন্দর কথাবার্তা লিখে অনেকে পোস্ট দেয় না, তো যখন দেখি পোস্টটা একটু ছোট, এটা কিন্তু আমি পড়ি। Same is true for you. Same is true for the readers of a particular scientific article. বেশি লম্বা যদি হয়ে যায়, বেশি ভার্বোস যদি হয়, তাহলে কিন্তু এটা পড়তে ইন্টারেস্ট পাবে না, পড়বে না। তো তোমার রিডার যদি জিনিসটা নাই পড়ে, তাহলে তুমি কষ্ট করে এটা কেন করলা? এমন ভাবে করতে হবে যেন রিডার আনন্দের সাথে অ্যাট্রাক্টেড হয়ে আমার আর্টিকেলটা পড়তে বসে, এইভাবে বলতে হবে। শেষ পর্যন্ত কনক্লুশন করবা উইথ ক্লিয়ার কাট কথাবার্তা, কোনো মিনমিন করতে পারবে না, হুইম্পারিং করবে না, একদম বিকট শব্দে বলে দিবা। বাং যে বলছে, ইউ হ্যাভ টু এন্ড উইথ বাং, নট এ হুইম্পার। হুইম্পার মিনমিন করা, এগুলো না, একদম ক্লিয়ার কাট কথায় তুমি কনক্লুশন লিখবা। It must be concise, specific, and it must be evidence based. যেটা বলছি যে তুমি এইখানে যে তিনটা কনক্লুশন দিবা, সেই তিনটা কনক্লুশনের প্রত্যেকটা কনক্লুশনের জন্য এভিডেন্স থাকে তোমার আলোচিত ইন ডিসকাশন, এবং কনক্লুশন মাস্ট বি লিঙ্কড আপ উইথ দ্য অবজেক্টিভ। তোমার স্টাডির যে অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ সাথে লিঙ্ক আপ হইতে হবে তোমার কি বলে কনক্লুশন। আছে হোয়াট টু অ্যাভয়েড ইন কনক্লুশন, রিপিটেশন অফ দি রেজাল্ট লিখবা না কনক্লুশনে কখনো। হ্যাঁ, প্রমোশন অফ দি পার্সোনাল বিলিভ, নিজের বিশ্বাসটাকে প্রমোট করার একটা ধান্দা থাকে অনেকের কনক্লুশনে, নো, এগুলো করা যাবে না। আবার কেউ কেউ খুবই হাস্যকর ডিক্লারেশন দেয় কনক্লুশনে, যেমন এরকম, the results of my study may have clinical importance. May have, কেন এইভাবে বলবা? কেন? থাকলে বলে ফেলবা, মে হ্যাভ কি আবার? আমি তো দাবি করবো আছে, আই কুড বি রং, ডাজন্ট ম্যাটার, কিন্তু so far my research goes, আমার রিসার্চের ফান্ডিংস অনুযায়ী আমি তো বলবোই এই কথাটা যে এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। These results may have clinical importance, এগুলা কিন্তু সিলি কথাবার্তা। Our results to be confirmed by other investigator, এটা আর একটা ভুয়া স্টুপিডের মতো কথা বলো। এই সুযোগটা তুমি দিবা কেন? তুমি যেটা করছো, ওকে আমার এটাই করছি, এবং আমার স্টাডির কি উইকনেস, এটা তো মানুষ বুঝবে, আমার লেখা থেকে বুঝে ফেলবে যে আমার স্টাডির উইকনেস কতটা। সুতরাং এইভাবে বুঝে শুনে লিখতে হবে, হাবিজাবি কথা বলা যাবে। রিকমেন্ডেশন একটা দিবা, সাজেশন ফর ফিউচার ওয়ার্ক ইন দ্য এরিয়া, তুমি যে কাজটা করতে পারো নাই, যেটা করলে হয়তো আরো ভালো হইতো, ওই আলোকে তুমি রিকমেন্ডেশন দিবা যে আমি এটা করতে পারলাম না নানা বাধার কারণে, তো তুমি ফিউচারে যদি কেউ কাজটি করে, তাহলে যেন এইভাবে
মানে না করে, এরকম বা বা এইভাবে অন্যভাবে করলে আরো ভালো হবে, এগুলো তাহলে তোমার রিকমেন্ডেশন। পিতামহ দেখবা মৃত্যুসজ্জায় পুত্রের কাছে বলে যে আমি তো মানে এইগুলা করেছি, এগুলা করার প্ল্যান ছিল, পারি নাই, এই কারণে পারি নাই, এগুলো ছিল আমার লিমিটেশন। মানে আমি ধরো আমি লেখাপড়া করি নাই, লেখাপড়া না করাতে আমি ওই পর্যন্ত যেতে পারি নাই, তবে তোমার জন্য রিকমেন্ডেশন হলো লেখাপড়া করো, বড় চাকরি করো, মন্ত্রী মিনিস্টার হও, মানে এরকম আর কি রিকমেন্ডেশন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে বলবা, না থাকলে নাই, যেটা কালকে আলোচনা করেছি। এরপরে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন অফ ডেটা, ডাটাটাকে যদি তুমি ফিগারে প্রেজেন্ট করো তাহলে কতগুলা রুল আছে, রুলগুলা তোমাকে একটু বলে দিই। ইট মাস্ট বি কম্প্যাক্ট, কনসাইজ এন্ড সেলফ এক্সপ্লানেটরি। ফিগারটা যেন সেলফ এক্সপ্লানেটরি হয়, কম্প্যাক্ট ফিগার, একেবারে হাত পা ছড়ায় কোনো ফিগার তৈরি করে দিবা এক পাতা জুইরা, নো। And always avoid the three-dimensional format of the figure. ফিগারের থ্রি ডাইমেনশনাল ফরম্যাটটা এটা বলে যে অ্যাভয়েড করতে। অনেক সময় তোমরা পাই চার্টে থ্রি ডাইমেনশনাল ফিগার দিয়ে দাও, এটা না, এটা কোনো প্রয়োজন নাই। মানে স্টে সিম্পল অ্যাজ ফার এজ পসিবল, যতটা পসিবল সিম্পল। যদি তুমি গ্রাফ ব্যবহার করো ফর কোয়ান্টিটেটিভ ডেটা, তাহলে তুমি কি কি ব্যবহার করো? কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে তুমি যদি কোনো গ্রাফ তৈরি করো, কোনো ফিগার তৈরি করো, তাহলে তোমার অপশন গুলা কি? এই অপশন গুলো হলো এই যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, এটাকে আরেক নামে বলে অগিভ, লাইন চার্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, বক্স প্লট, এইগুলো তুমি ব্যবহার করতে পারো। আজকে সকালে একটা থিসিস পরীক্ষায় চট্টগ্রাম থেকে আসা একটা মেয়ে তার ডাটাটা প্রেজেন্ট করছে বক্স প্লটে, এটাকে আরেক নাম হলো বক্স হুইস্কার প্লট। খুবই অ্যাকুরেট ডাটা প্রেজেন্টেশন করছে। আমার একটু লোভ হইলো যে এই মেয়েটাকে বুঝে করেছে নাকি দেখি তো। এবং এই বক্স প্লটের উপর তাকে আমি 4টা প্রশ্ন করেছি এবং এই 4টারই সে উত্তর দিয়ে ফেলেছে, তার মানে সে বুঝে শুনে করেছে। এবং এই বক্স প্লটটা ছিল এমন একদম সেলফ এক্সপ্লানেটরি, বুঝাই যাচ্ছিল যে এখানে কি তথ্য সে দিতে চাচ্ছে, তাকে জিজ্ঞাসা না করে আমি বুঝে ফেলেছি যে জিনিসটা এইভাবে করতে হবে। ওকে, আর যদি আমার ডাটাটা কোয়ালিটেটিভ ডাটা হয় তাহলে আমি কি ব্যবহার করব, কোন ধরনের চার্ট বা ডায়াগ্রামে আমি যাব? সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, এগুলা ব্যবহার করতে পারি। ম্যাপ ডায়াগ্রামও বলে, ব্যবহার করে অনেকে এগুলা। ঠিক আছে। রেফারেন্সিং স্টাইল, always Vancouver style. Harvard style, not accepted during scientific article publication. কারণ হার্ভার্ড স্টাইলে কিন্তু ইন টেক্সটে অথরের নাম লিখতে হয়, ইয়ার দিতে হয়, আর ভ্যানকুভার স্টাইলে শুধু 1 2 3 লিখে ছেড়ে দিতে হয়। তাতে করে কি হয়, তোমার ভ্যানকুভার স্টাইলে জায়গার অপচয় হয় না, কিন্তু হার্ভার্ড স্টাইলে অনেক জায়গার অপচয় হয়। জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করে এডিটর যে অল্প জায়গার মধ্যে অধিক তথ্য দিয়ে দিব, এরকম একটা মোটিভ তাদের মধ্যে কাজ করে, অল্প জায়গায় অধিক তথ্য। আর সেটার জন্য বলা হয় যে ভ্যানকুভার স্টাইলে রেফারেন্স লিখবেন। এবং এই যে রেফারেন্স লিস্টটা যেটা পিছনে আমরা দেই, এটা যেন 1 পৃষ্ঠার বেশি না হয়, 1 পৃষ্ঠার মধ্যে 15 20টা 30টা রেফারেন্স লেখা যায়। And most important thing, reference writing এর ক্ষেত্রে you must comply with the policy of the journal. জার্নালের পলিসির উপর ডিপেন্ড করে তুমি এটাকে লিখবা। So you have to comply with the policy of the journal. No universal style, কোনো ইউনিভার্সাল স্টাইল নাই, তবে মোস্ট রিসেন্ট স্টাইল ইজ প্রিফার্ড। স্টাইল বলতে বোঝাচ্ছে যে কোনো একটা তোমার কি বলে বিবলিওগ্রাফি বা রেফারেন্স লিস্ট তৈরি করার জন্য তুমি কোথায় ইয়ারটা দিবা, অথরের পরপর ইয়ার দিবা নাকি সবার শেষে ইয়ার দিবা,
কোথায় ফুল স্টপ দিবা, কোথায় কমা দিবা, কোথায় সেমিকোলন দিবা, কোথায় কোলন দিবা, এইগুলো হলো স্টাইল। তো এই স্টাইলগুলো কিন্তু খুবই পরিবর্তনশীল, প্রতি বছরে বছরই দেখা যাচ্ছে একটা আপডেট ভার্সন চলে আসছে। সুতরাং তোমাদের প্রতি আমার অ্যাডভাইস হলো, যখন তুমি আর্টিকেলটা রাইট আপ করবা তখন গুগল স্কলারে গিয়ে বা নেট মানে ওয়েবসাইটে গিয়ে তুমি জাস্ট দুটো শব্দ দিয়ে বলে ফেলবা, রেফারেন্স 2021 অথবা বিবলিওগ্রাফি 2021, এই শব্দটা দিয়ে সার্চ দিলে তুমি পেয়ে যাবা লেটেস্ট আপ টু ডেট ভার্সন পেয়ে যাবে। গতকালে বলেছিলাম, আজকেও বলি, 15 থেকে 25টা রেফারেন্স ইজ এনাফ ফর রাইটিং অফ এ পার্টিকুলার কি বলে তোমার সাইন্টিফিক আর্টিকেল। আবার কিছু কিছু বিবলিওগ্রাফি সফটওয়্যার পাওয়া যায়, রেফারেন্স লিস্ট সফটওয়্যার পাওয়া যায়। তুমি সেই সফটওয়্যারের মধ্যে শুধু তোমার নাম ধাম, আর্টিকেলের নাম, জার্নালের নাম, অথরের নাম, এইগুলো তুমি খালি ঢুকাই দিবা, ঢুকাই দিয়ে একটা কমান্ড দিবা, কমান্ড দিলে অটোমেটিক্যালি ওই সফটওয়্যার করে কি একদম লেটেস্ট ভার্সন যেটা আছে তোমার কি বলে বিবলিওগ্রাফির, সেই ভার্সন অনুযায়ী সাজিয়ে তোমার সামনে লিস্টটা তুলে ধরবে। এটা ভালো, এটা করাটাই ভালো। যদি পেপার রিজেক্ট হয়ে যায় কি করবা? কালে হাত দিয়ে বসে থাকবা, কান্নাকাটি করবা? না, যখনই পেপার রিজেক্ট হয় তখন কিন্তু রিজন অফ রিজেক্ট মানে রিজেকশন কিন্তু দিয়ে দেয় এডিটর, জার্নালের এডিটর তোমাকে বলে দিবে যে এই কারণে আপনার পেপারটাকে রিজেক্ট করতে হইল। এন্ড ডেফিনেটলি ইটস এ গুড লেসন, তুমি এটাকে এইভাবে নিবা, ইটস এ গুড লেসন, তাই না? ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, কেমনে আসছে? এমনি কথাটা আসছে। প্রতিটা ফেইলিউর মানুষের জন্য এক একটা শিক্ষা। সুতরাং ফেইলিউরকে ওয়েলকাম করতে হবে। ফেইলিউরকে আমি এক্সপেক্ট করবো না, কিন্তু হয়ে গেলে আমি ওয়েলকাম। আমি মনে প্রাণে ফেইলিউর চাইবো না, আমার এক্সপেকটেশনে থাকবে না ফেইলিউর, কিন্তু যদি হয়ে যায় ওয়েলকাম, টেক দ্য লেসন and then rewrite your article and improve your writing skill. Rewrite and submit to another journal. ওই যে তুমি বলেছিলাম যে 3টা শর্ট লিস্ট করবা, জার্নাল 1, জার্নাল 2, জার্নাল 3। একটাতে বাউন্স হয়েছে, ওকে, সেকেন্ডটাতে দিয়ে দাও। সেকেন্ডটাতে বাউন্স হয়ে গেলে থার্ডটাতে দিয়ে দিবা, দেখবা থার্ডটাতে পাবলিশ হবে। ঠিক আছে? বলা হয় যে বেস্ট কোয়ালিটি জার্নালও যদি হয় তাদেরও রিজেকশন রেট আছে 85 থেকে 90%। এটা গুড কোয়ালিটি জার্নাল, তাদের রিজেকশন রেট আছে 70%। অ্যাভারেজ কোয়ালিটি জার্নাল রিজেকশন রেট আছে 50%। পুয়ার কোয়ালিটি জার্নাল তারাও কিন্তু রিজেকশন আছে 25% or less. সুতরাং রিজেকশন ইজ an ordinary phenomenon in scientific article writing and publication. No frustration. Someone will accept your article. You will be benefited by someone. হবেই হবে। কমন কজ অফ রিজেকশন কি একটু জেনে রাখা ভালো। টেম্পটেশন টু বি ওভার অ্যাম্বিশাস, এটা একটা কমন কজ অফ রিজেকশন। আমি আমার স্ট্যান্ডার্ডটা বুঝলাম না, আমার আর্টিকেলটা কোন লেভেলের, কোন স্ট্যান্ডার্ডের সেটা না বুঝে অনেক হাই ক্যাটাগরি একটা জার্নালে আমি সাবমিট করে দিলাম। এই যে লোভ, এই লোভটা পরিহার করতে হবে, করলে পরে আমার রিজেকশন কমে যাবে, রিজেকশনের সম্ভাবনা কমে যাবে। রিসার্চ কোশ্চেন ফল্টি, হাইপোথিসিস ফল্টি হলে রিজেকশন হয়ে যাবে। পুয়ার স্টাডি ডিজাইন এন্ড ভেরি স্মল স্যাম্পল সাইজ, রিজেকশন হয়ে যাবে। ফল্টি মেথোডোলজি, রিজেকশন হয়ে যাবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাবসেন্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট, রিজেকশন হয়ে যাবে। ঠিক আছে? কনক্লুশন নট এভিডেন্স বেসড, তুমি কতগুলো কনক্লুশন দিলা কিন্তু তার পিছনে কোনো এভিডেন্স নাই, ডিসকাশনে, রিজেকশন হয়ে যাবে। রেফারেন্স লিস্ট টু মেনি ফল্ট,
রেফারেন্স লিস্ট লিখতে গিয়ে তুমি প্রচুর ভুল করে ফেলেছো। আপ টু ডেট ভার্সনে কোথায় দাঁড়িয়ে, কোথায় কমা, কোথায় ইয়ার, কখন এটল, কখন কি, এইগুলো তুমি তোমার যা খুশি মনে আসছে তাই করছে, কোনো নর্মস ফলো করলাম, রিজেকশন হয়ে যাবে। ওভারঅল রাইট আপ ইজ ভেরি পুয়ার এন্ড অ্যাম্বিগুয়াস। শব্দগুলা ঠিক নাই, বানান ভুল আছে, শব্দের ইউজ ঠিক নাই, অ্যাম্বিগুয়াস হয়ে গেছে, এগুলো হইলে কিন্তু রিজেকশন হয়ে যায়। এবার কেস রিপোর্ট রাইটিং, এটা বলে শেষ করব। কেস রিপোর্ট আমরা কিভাবে রাইট করব ফর পাবলিকেশন? কেস রিপোর্ট মনে রাখবা, ইটস এন অবজারভেশনাল স্টাডি এবং এটা একটা ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি। কেস রিপোর্ট আমরা কখন কেস রিপোর্ট করি? ইস্যুগুলা কি? ভেরি রেয়ার ডিজিজ হলে এরকম হতে পারে, কমন ডিজিজ উইথ ভেরি আনকমন প্রেজেন্টেশন হলে তুমি এটাকে পিক আপ করতে পারো এজ এ কেস রিপোর্ট। ভেরি ট্রিকি ডায়াগনস্টিক প্রবলেম, খুবই ট্রিকি ডায়াগনস্টিক প্রবলেম, ডায়াগনোসিস করা যাচ্ছে না, এগুলোকে তুমি কেস রিপোর্ট হিসেবে পাবলিশ করতে পারো। ম্যানেজমেন্ট ডিলেমা, কোন একটা পেশেন্টের কোন একটা ডিজিজের ম্যানেজমেন্ট ডিলেমা আছে, কেউ বলে এটা দিব, কেউ বলে এটা দিয়ে লাভ নেই, হ্যাঁ, এরকম যদি ডিলেমা পাওয়া যায় সেটা কিন্তু আমরা কেস রিপোর্ট করতে পারি। প্রেজেন্টিং প্রিন্সিপল অফ দি কেস রিপোর্ট, you have to follow the chronological order of the events during, chronologically during history taking, clinical examination, lab test, management strategy. এটা হলো একটা প্রিন্সিপল। You have to follow the chronological order of the events during history taking, clinical examination, laboratory test, management strategy. আর হলো ফটোগ্রাফ অফ দি ফিজিক্যাল অ্যাবনর্মালিটি, এটা দেওয়া উচিত। ফিজিক্যাল অ্যাবনর্মালিটি এটা কেস রিপোর্টে আছে, ফটোগ্রাফ দেওয়া উচিত, দিবা। পিকচার অফ দি অ্যাবনর্মাল ইমেজিং মডালিটি, এটা ইমেজিং করছো, সেখানে একটা খুবই অ্যাবনর্মাল পিকচার পেয়েছো, তুমি দিতে পারো এটা। মাইক্রো ফটোগ্রাফ অফ হিস্টোলজিক্যাল স্লাইডস, এটাও দেওয়া যায় কেস রিপোর্ট। You must ensure the anonymity, এটা কিন্তু বেসিক প্রিন্সিপল। রিটেন কনসেন্ট নিতে হবে, একটা বেসিক প্রিন্সিপল। টেবিল এন্ড ফটোগ্রাফ, সাধারণত একটা দুইটা এর বেশি না, টেবিল এবং ফটোগ্রাফ। আমার কেস রিপোর্টের ফরম্যাটটা কি দেখো, প্রথমে আমি একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো, তারপর একটা ব্যাকগ্রাউন্ড লিখবো, কেস রিপোর্টটার একটা ব্যাকগ্রাউন্ড লিখবো, তারপরে কেস প্রেজেন্টেশন সম্পর্কে বলবো ক্রোনোলজিক্যালি, কিভাবে প্রথমে চিফ কমপ্লেন্স, এক্সামিনেশন ফাইন্ডিংস, প্রেজেন্ট হিস্টরি, ফ্যামিলি হিস্টরি, এইভাবে ক্রোনোলজিক্যালি লিখে দিব। ল্যাব টেস্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট ইফ নিডেড, আউটকাম, এগুলো দিতে হবে। এটা কেস রিপোর্টের ক্ষেত্রে। কোনো কোনো কেস রিপোর্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের পার্টটা নাই, থাকার কথা না, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট দিব না, ঠিক আছে। ডিসকাশন খুবই ছোট্ট করে, বাট ইট নিড টু বি লিমিটেড টু দ্য প্রবলেম ইস্যুস। রিকমেন্ডেশন মানে লার্নিং পয়েন্ট, রেফারেন্স। তবে কেস রিপোর্টের ক্ষেত্রে যেহেতু রেয়ার ডিজিজ, রেয়ার প্রেজেন্টেশন, তো সেখানে আমরা রেফারেন্স লিস্টে এসে, বিবলিওগ্রাফিতে এসে উই রিমেন লিবারেলি, মানে কি বলে, কোটেড ইন ভিউ অফ দ্য রেয়ারিটি। কথাটা কি দেখো, লিবারেলি কোটেড ইন ভিউ অফ দ্য রেয়ারিটি, মানে যেহেতু এটা কেস স্টাডি, এটা খুব রেয়ার, সুতরাং এই রেয়ারিটিটাকে মাথায় রেখে আমরা রেফারেন্স সম্পর্কে খুব লিবারেল থাকি। কারণ এই এই রেয়ার ইভেন্ট, তো কাজে এই রিলেটেড আর্টিকেল পাওয়া খুব কঠিন। সেই জন্য এখানে রেফারেন্স কয়টা, অনেকগুলো রেফারেন্স না কেন, এসব কোনো প্রশ্ন এখানে আসে না কেস রিপোর্টের ক্ষেত্রে। বিষয়টা কিন্তু রেয়ার,
যার জন্য খুব বেশি এটার উপর কাজ হয় না, এটি ধরে নিতে হবে। খুব বেশি আর্টিকেল পাবলিশ এখানে হয় না, এটাই ধরে নিতে হবে যে এই জায়গাটা আমাকে কম্প্রোমাইজ করতে হবে। এরপরে আসে একটা পোস্টার প্রেজেন্টেশন, এটাই বোধহয় শেষ আমার আলোচনা। আমরা অনেক সময় পোস্টার প্রেজেন্টেশন করে থাকি। গাইডলাইনটা কি? তোমার যারা এই সায়েন্টিফিক সেশনটাকে অর্গানাইজ করলো, পোস্টারও কিন্তু এক ধরনের পাবলিকেশন, মনে রাখবে। যারা এই সায়েন্টিফিক সেশনটাকে অর্গানাইজ করলো, সেই অর্গানাইজারদের পক্ষ থেকে একটা গাইডলাইন দিবে তোমাকে ফর পোস্টার প্রেজেন্টেশন। সেই গাইডলাইনে তোমার টাইম থাকবে, মানে কখন তুমি পোস্টারটা নিয়ে দাঁড়াবা অডিয়েন্সের সামনে, মানে লবিতে, যেখানে চা খাচ্ছে সেখানে, এরকম জায়গা, টাইমটা কখন, ফরম্যাটটা কি হবে, ম্যাক্সিমাম সাইজ কত হবে, ফন্ট সাইজ কত হবে, এইরকম একটা গাইডলাইন থাকবে। এবং ইউ হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন টু দ্য ডট, একদম ডট বাই ডট ইউ মাস্ট ফলো দ্য গাইডলাইন টু মেক দ্য পোস্টার। একটা ট্রেডিশনাল ফরম্যাট হলো পোস্টার প্রেজেন্টেশনে, যে একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সাবজেক্টস এন্ড মেথডস থাকবে, রেজাল্টস থাকবে, কনক্লুশন এন্ড ইমপ্লিকেশন এন্ড লিমিটেশন। এই কয়েকটা হেডিং এ আমরা সাধারণত পোস্টার প্রেজেন্টেশনটা, পোস্টারটা লিখে ফেলি। এই মোটামুটি কমন এরর আর দরকার নাই। এই হলো আমার মোটামুটি আজকের আলোচনা। এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন ইনভাইট করতেছি। হ্যালো স্যার।